হ্যালো বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমাদের জন্য একটি জরুরি ঘোষণা। সেটি হচ্ছে, তোমরা হয়তো কেউ কেউ জানো বা অনেকে হয়তো জানো না যে আমার আরেকটি চ্যানেল রয়েছে, যেটির নাম বাংলা সিরিয়াল সমাচার। হ্যাঁ বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার। এই চ্যানেলে মানে টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমরা যে পরশুরাম আর রানী ভবানীর ধারাবাহিকের রিভিউগুলো দেখতে পাচ্ছ, আগামীকাল থেকে তোমরা সেই রিভিউগুলো আমার বাংলা সিরিয়াল সমাচার চ্যানেলে পাবে। এই চ্যানেলের কিছু সমস্যা থাকার জন্য আমরা এই চ্যানেলের দুটি ধারাবাহিককে ওই চ্যানেলে জাস্ট ট্রান্সফার করছি। এখন থেকে এই রিভিউগুলো তোমরা আমার বাংলা সিরিয়াল সমাচারে দেখতে পাবে। আজকের পরশুরামের ধারাবাহিক তোমরা বাংলা সিরিয়াল সমাচারে পাবে। তোমরা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ওখানে আজকের পরশুরামের ধারাবাহিকের রিভিউটি তোমরা পেয়ে যাবে, আর আগামীকাল থেকে ওখানেই পাবে। রানী ভবানী তোমরা আজকে টলিউডেই দেখতে পাচ্ছ, আগামীকাল থেকে কিন্তু বাংলা সিরিয়াল সমাচারে দেখতে পাবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলের নামটা মনে করে নাও, বাংলা সিরিয়াল সমাচার। স্পেলিংটা বলে দিচ্ছি, বাংলা সিরিয়াল সমাচার, ক্যাপিটালে বি, বাকি সব স্মলে, ANGLA বাংলা, সিরিয়ালের এসটা ক্যাপিটালে, বাকি ERIAL স্মলে, তারপরে একটা স্পেস দিয়ে সমাচার ক্যাপিটালে S, বাকি সব স্মলে, AMACHAR, বাংলা সিরিয়াল সমাচার। এটি লিখে স্পেস মানে সার্চ করলেই তোমরা আমার চ্যানেলটি দেখতে পাবে। আর সেখানে এই পরশুরাম, রানী ভবানী এই ধারাবাহিকের রিভিউগুলো তো পাচ্ছই, এছাড়াও আমাদের ওখানে যেই ধারাবাহিকের রিভিউগুলো অনেকদিন ধরেই চলছে সেটা হচ্ছে অনুরাগের ছোঁয়া, শুভ বিবাহ, লক্ষ্মী ঝাঁপি। এছাড়াও কথা ধারাবাহিকের রিভিউটাও ওখানে দেওয়া হতো, কিন্তু সেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় সেটি এখন বন্ধ রয়েছে। তো বাকি এই সমস্ত ধারাবাহিকের রিভিউ তোমরা একসাথে ওখানে পেয়ে যাবে। আশা করব তোমরা যারা রয়েছো তারা সবাই সেখানে যুক্ত হবে। তবে এই চ্যানেলটিও অবশ্যই থাকবে তোমাদের জন্য, হয়তো অন্য কোনো নতুন ধারাবাহিকের রিভিউ এখানে আমরা নিয়ে আসবো, ততদিন তোমরা অপেক্ষায় থাকবে। ধন্যবাদ। তো রানী ভবানীর আজকের পর্বের রিভিউতে সৈন্যরা যারা যুদ্ধে যাচ্ছে তাদের জন্য দাসীরা বেশ কিছু জিনিস রান্না করছে। ভবানী সেই সময় হেসেলে গিয়ে দাসীদের জিজ্ঞাসা করছে যে তারা কি কি বানাচ্ছে। দাসীরা জানায় তারা গুড়ের মোয়া, চাল কুমড়োর মোরব্বা, নাড়ু এইসব বানাচ্ছে। ঠিক তখনই পিসমশাই বড় বড় মাটির থালাতে চিনির শিরা বানিয়ে এনেছেন, আর হেসেলে ওনার সাথে সত্য, দেয়ান মশাই এনারাও আসেন। ভবানী ওনাদের জিজ্ঞাসা করছেন এইসব কি হবে। পিসমশাই বলছেন বাড়িতে এত নাড়ু মোরব্বা তৈরি হচ্ছে, তাতে তো চিনির শিরাই কাজে লাগবে। ভবানী তখন জিজ্ঞাসা করছে তাহলে যতদিন যুদ্ধ হবে ততদিন সৈন্যরা কি শুধু নাড়ু মোয়া খেয়েই থাকবে? সত্য তখন বলছে হ্যাঁ বৌঠান, এতকাল তো তাই হয়ে এসেছে। ভবানী তখন ভেবে বলে কিন্তু এতদিন ধরে 4 বেলা শুধু শুকনো খাবার? দেয়ান মশাই বলছে আপনি ঠিকই বলেছেন, কিন্তু প্রজারা মাঝে মাঝে এটা নিয়ে অসন্তোষ প্রকাশও করেছেন। সত্য বলছে প্রজারা যতই বাঙালি হোক না কেন, যুদ্ধের ময়দানে রাঁধুনি নিয়ে গিয়ে তো আর রোজ রোজ ডাল ভাত রান্না করা সম্ভব নয়। দয়ারাম দাদা বলছেন সে ঠিকই, কিন্তু তাতে কিছু করার নেই। ভবানী বলছে কিন্তু যুদ্ধের সময় সৈন্যদের দিকটাও তো আমাদের দেখতে হবে বলুন, কারণ পেট পুড়ে তারা যদি খেতেই না পায় তাহলে শক্তি পাবে কি করে, আর যুদ্ধই বা করবে কি করে। এরপর ভবানী পিসমশাইকে বলেন আমি যদি ভাত দিয়ে শুকনো কিছু বানিয়ে দিই। পিসমশাই জিজ্ঞাসা করছে তুমি কি করতে চাইছো? তখন ভবানী বলছে যে ভবানী ভাবছে আর কি যে কি উপায় করা যায়। চারিদিকটা দেখে একটা বুদ্ধি খুঁজে পায়। এরপর দাসীকে বলে যে আমাকে একটু ভাত ফুটিয়ে দাও তো, এক টুকরো সাথে এক টুকরো মাছ। এরপরে দাসী ভবানীকে ভাত আর মাছ এনে দিলে ভবানী সেই সেদ্ধ ভাতকে তেঁতুল জল দিয়ে মেখে তা দিয়ে মোয়া বানায়, তার ভেতরে এক টুকরো করে মাছ পুড়ে দেয়। আর এই রকম বেশ কয়েকটা মোয়া বানিয়ে পিসমশাইদের আর সত্য, দয়ারাম দাদাকে এনে দেখিয়ে জিজ্ঞাসা করে দেখুন তো এরকমটা হলে কেমন হয়। তিনজনেই কিন্তু তখন ভবানীর বুদ্ধি দেখে অবাক হয়ে যায় আর বলেন বাহ, তুমি তো দারুণ বুদ্ধি লাগিয়েছ। ভবানী তখন দাসীদের বলে এইরকম ভাবে বানিয়ে বানিয়ে কাপড়ের মধ্যে পোটলা করে দিয়ে দাও। রামকান্ত তখন হেসেলে আসে আর ভবানীর বুদ্ধি দেখে তার প্রশংসা করতে শুরু করে। ভবানী তখন বলে আসলে তেঁতুল দিয়ে ভাত তৈরি করলে সেই ভাত নষ্ট হবে না, আর তার মধ্যে মাছ দিয়ে দিলে সেই মাছও নষ্ট হবে না, আর এইভাবে তৈরি করে দিনে তাহলে সৈন্যরা ভাত মাছ দুটোই খেতে পারবে। রামকান্ত বলে সৈন্যরা অনেক দিন ধরে ঘর সংসার ছেড়ে যুদ্ধের ময়দানে পড়ে থাকে, আর তাই ভাত নিয়ে তাদের মনে যথেষ্ট আকাঙ্ক্ষা থাকে, তবে এই খাবার তাদের বাড়ির মতো খাবারের যোগান দেবে। এরপরে তুমি ধন্য রাজরানী এমনটা বলতে থাকে।
আর তারা এবার যুদ্ধে লড়ার আলাদাই জোর পাবে, এমনটা বলে। এরপর পিসমশাই রামকান্তকে ডেকে আড়ালে নিয়ে গিয়ে কিছু পরামর্শ করতে থাকেন। ভবানীর মনে, ভবানীর মানে মহারাজের আর কি যুদ্ধে যাওয়া আর তার সেখানে কিছু বিপদ হতে পারে, এই সমস্ত ভেবে কিন্তু দুশ্চিন্তা লেগেই থাকে। তাই এরপর সে মা ভবানীর মন্দিরে যায় আর তার সাথে মহারাজের তলোয়ারখানাও নিয়ে যায়। সেখানে গিয়ে মা ভবানীকে বলছে, মহারাজ যুদ্ধে যাচ্ছেন, শোনার পর থেকে আমার মন অস্থির হয়ে আছে। ওনার রাজরানী হিসেবে আমার যেন মানে এটা আবশ্যিক মনে হচ্ছে, আমার যেমন এটা আবশ্যিক মনে হচ্ছে ঠিক তেমনই ওনার স্ত্রী হয়ে আমার বুকও কাঁপছে। আমাকে জোর দাও মা, আমাকে নিজেকে শক্ত করতে হবে। ঠিক তখনই রামকান্ত সেখানে এসে পড়ে। ভবানী ওনাকে মায়ের পায়ে তলোয়ার রেখে মায়ের আশীর্বাদ নিতে বলেন। এরপর দুজনে মিলে তলোয়ারখানা মায়ের পায়ে রেখে হাত জোর করে আশীর্বাদ চায়। ঠিক তখন একটা ঝোড়ো হাওয়া এসে তলোয়ারখানা উড়ে গিয়ে দূরে কোথাও পড়ে যায়। এটা দেখে ভবানীর মন কিন্তু খুব ভয় পেয়ে যায় আর বলে, এ কি অনর্থ হলো। রামকান্ত ভবানীকে বুঝিয়ে বলে, ভবানী কিচ্ছু হয়নি, তুমি আশঙ্কায় আছো, তাই তোমার এরকমটা মনে হচ্ছে। ভবানী বলছে, না, আপনি বুঝতে পারছেন না, মা বিনা কারণে এমনটা ঘটাবেন না। আমার সামনে এ কিসের ইঙ্গিত দিলেন মা? রামকান্ত বলে, এ বড়ই সামান্য ঘটনা, এসব নিয়ে এত ভেবো না। ভবানী বলে, আমার মন এমনি এমনি অস্থির হয়নি, নিশ্চয়ই কোনো ঘটনার ইঙ্গিত মা আমাকে দিচ্ছেন। আমি আপনাকে কিছুতেই একা যেতে দেব না, আমিও যুদ্ধে যাব। রামকান্ত বলে, না, এ আমি কিছুতেই হতে দেব না। তুমি সেখানে গেলে তোমার চিন্তা তো আমাকে কুড়ে কুড়ে খাবে। ভবানী বলে, আমি তো আপনার চোখের সামনেই থাকবো, তাহলে আমারও আর চিন্তা থাকবে না আর আপনারও চিন্তা থাকবে না। আমি আপনাকে একা যেতে দিতে পারবো না। এরকম ভাবে মায়ের পায়ের সামনে থেকে তলোয়ার পড়ে যাওয়া সরাসরি বিপদের ইঙ্গিত। মহারাজ তখন ভবানীর উপর মানে ভবানীকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ভবানী শুনবে না। বৌঠানো তখন সেখানে এসে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, আমার বোন এইভাবে হাঁপাচ্ছে কেন? রামকান্ত বলে, আপনার বোন এখন নতুন জেদ ধরেছে, সে আমার সাথে যুদ্ধে যাবে। ভবানী বলে, এ আমার জেদ নয়, এ নাটোরের রাজরানীর আর আপনার সহধর্মিণী হিসেবে আমার কর্তব্য। আপনাকে আমি চোখের আড়াল হতে দেব না, তাই আমি আপনার সাথে যুদ্ধে যাব। এটা শুনে ইন্দু দিদি অবাক হয়ে বলেন যে, মেয়ে মানুষ হয়ে তুমি যুদ্ধে যাবে? ভবানী তখন তার জেদ বজায় রাখে আর এরপর নিজের ঘরে চলে যায়। ইন্দু দিদিও তার পেছন পেছন যায়, তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে এমন করতে নাই। ভবানী হাত জোর করে ইন্দু দিদিকে বলে, আমি মহারাজের সাথে যুদ্ধে যাবই, আর এ আমার শেষ কথা। এরপরে কান্তর মার পিসিমাও সেখানে চলে আসেন আর এসে ভবানীকে এরকম অস্থির হয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। ভবানী তখন একে একে সব কথা বলেন। মা তখন সব কথা শুনে তো মানে এটা বলেন যে হ্যাঁ, চিন্তা করার যথেষ্ট কারণ আছে, আমি দেখতে পাচ্ছি। ভবানী তখন মাকে হাত জোর করে বলে, আপনি একবার রঘুরাজাকে বলুন যে আমাকে মহারাজের কাছে থাকতে দিতে। মা ভবানীকে মানে শান্ত করে বলেন, মানে কান্তর মা আর কি ভবানীকে শান্ত করে বলছেন, আমি দেখছি কথা বলে। উনি আমার কথা কোনোদিনও ফেরাননি, কিন্তু এবারও যে আমার কথা উনি শুনবেন সেটা বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি। ভবানী কাঁদতে কাঁদতে বলছে যে মা, আপনি ওনাকে বলুন যে আমার বিশ্বাস উনি আমাকে মহারাজের থেকে দূর করবেন না। এরপরে কান্তর মা রঘুরাজার কাছে যান আর ওনাকে বলছেন যে ভবানী রামকান্তর সাথে যুদ্ধে যেতে চাইছে। রঘুরাজা বলছেন, হঠাৎ ভবানী মার এরকমটা মতিগতি হলো কেন? আমরা এখানে না থাকলে তার হাতেই তো নাটোর সুরক্ষিত থাকবে। না না, এ হতে পারে না। আর আপনি তো জানেন যে যুদ্ধক্ষেত্র মহিলাদের জায়গা নয়। রামকান্ত তাকে সঙ্গে করে নিয়ে গেলে উল্টে সে বিপদে পড়বে। আপনি তাকে দুশ্চিন্তা করতে বারণ করুন, বলুন আমি রামকান্তর সাথে আছি, তার কিচ্ছু হবে না। তখন মা বলছেন, আমি যতটা ভবানী মাকে চিনি, সে কিন্তু মানে যেটা পণ করে সেটা করেই ছাড়ে। রঘুরাজা বলছেন, আর আপনি যদি দেখুন, আপনি যদি না পারেন তাহলে কান্তকে বলুন, সে তার স্ত্রীকে বুঝিয়ে বলবে। এটা শুনে কিন্তু কান্তর মা ওখান থেকে চলে যান। এরপরে কান্তর মা কান্তকে ভবানীর কাছে পাঠান। কান্ত ভবানীর কাছে গিয়ে বলে, তুমি আমার দিকে দেখো। ভবানী বলে, যাতে আপনি আমাকে দুর্বল করে দিতে পারেন। আমি জানি আপনি আমাকে আমার পণ থেকে মানে দূরে দূরে সরানোর চেষ্টা করছেন, কিন্তু আমি আপনার কোনো কথাই শুনবো না, আমি আপনার সাথে যুদ্ধে যাবই। রামকান্ত বলে, তুমি আর তুমি জেদ করছো, তুমি জেদ করো না, আমি যা বলছি শোনো। তোমার স্বামী হিসেবে মানে তোমার স্বামী হিসেবে না, আমি একজন রাজা হিসেবে বলছি। একবার ভেবে দেখেছো, আমার সাথে যুদ্ধে তুমি যদি যাও তাহলে এখানে নাটোরের দায়িত্ব কে নেবে? ভবানী তখন কাঁদতে শুরু করেন। রামকান্ত তাকে বলে,
একবার ভেবে দেখো যে সৈন্যরা আমাদের সাথে যুদ্ধে যাবে, তাদের দ্বারা মহিলারা বাড়িতে মানে তাদের সমস্ত স্ত্রীরা আর কি, মহিলারা বাড়িতে একা থাকবে, তাদের দায়িত্ব কে নেবে? তাই তাদের সুরক্ষার জন্য তোমাকে এখানে থাকতেই হবে। আমাকে তুমি কথা দাও যে এখানে থেকে তাদের দায়িত্ব তুমি নেবে। ভবানী তখন বলে, হ্যাঁ কথা দিলাম। আর আপনিও আমাকে কথা দিন যে আপনি আপনার ভবানীর কাছে ফিরে আসবেন। রামকান্ত কথা দিয়ে বলে, তুমি ভেবো না, তোমার মানে তোমার রাজা যুদ্ধে হারবে না। আমার তলোয়ারের সামনে কোনো শত্রু টিকবে না, দাঁড়াতেও পারবে না। তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? এই বলে যাওয়ার আগে ভবানীকে তার সাথে আরো একবার তলোয়ারের অভ্যেস করতে বলে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।